আপনাদের নাম করে বলে যাচ্ছি, মানে কারা কারা এই ডগ স্কোয়াড তৈরি করেছিল। এদের এবারে কি হবে? আমি যতটুকু বিজেপিকে চিনি, তৃণমূল কংগ্রেস সরকার দুটি ডিজিটাল মিডিয়াকে লাগাতার বেআইনিভাবে পয়সা পাইয়ে দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়ে গেছে। ভোট মিটে গেছে, মুখ্যমন্ত্রীর শপথ হয়ে গেছে, এবার একে একে বাকি মন্ত্রীরা শপথ নিচ্ছেন এবং সরকার গঠন হতে চলেছে এবং তার আগেই নানা রকম পদক্ষেপ শুরু হয়েছে, সরকারি পদক্ষেপ। কিন্তু তার আগে না গ্যালন গ্যালন তেল অপচয় হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের অফিসে, যেই তেলে কলম ডুবিয়েই লেখা হতো খবর, যেই খবরে ভাইপো হতেন যুবরাজ, সেনাপতি, পিসি হতেন অগ্নিকন্যা, যদিও সাধারণ মানুষ তাকে ঘুগনিকন্যা বলে ডাকে অনেকদিন ধরেই, কিন্তু তবুও তিনি অগ্নিকন্যা, তিনি দলনেত্রী, তিনি জননেত্রী, এসব লেখা হতো। তো আজকে আমার সঙ্গে একজন অতিথি রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেই অতিথির পরিচয় প্রথমে খালি সংক্ষেপে দিয়ে দিই যে কলকাতা দূরদর্শনের তিনি কনসাল্টিং এডিটর। প্রসেনজিৎ বক্সী আপনারা অনেকে চেনেন বা চেনেন না, তাকে নিয়মিত ফেসবুকেও পাওয়া যায়। তিনি তার মনের কথা, এই সরকার যখন ছিল, এই যে পচা গলা একটা প্রশাসন ছিল, তার বিরুদ্ধে তিনি বরাবর সরব থেকেছেন। ধাপে ধাপে তার পরিচয় আমি আরও দেব, কিন্তু তার আগে আমার কাছে একটা খুব বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে পদলেহনকারী যেসব সংবাদ মাধ্যম, তাদের কি ভবিষ্যৎ হবে? এ নিয়ে প্রসেনজিৎ বক্সির সঙ্গে এই যে আলোচনা, সেটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে। আর এখন পদলেহনকারীদের ভবিষ্যৎ জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। আমি পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু প্রসেনজিৎ দার সাথে না আমার একটা অন্য পরিচয় আছে। আমার প্রথম চাকরি স্বস্তিকা, যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, মানে তার যে প্রেরণা, সেই প্রেরণা থেকে চালিত পত্রিকা। এরপরে পাঞ্চজন্য, দুটো চাকরি দুজনে একসঙ্গে, খুব কিছুদিন ইটিভি, দুজনে একসঙ্গে। মাঝে প্রসেনজিৎ দা সর্বভারতীয় একটি ইংরাজি সংবাদ মাধ্যমে, সংবাদপত্রে চাকরি করেছেন। তারপরে আবার আমরা একসাথে হয়েছি খাস খবরে। তারপরে একটা দুঃস্বপ্নের চাকরি ছিল মহুয়ায়, সেখানে একসাথে। কিন্তু আমাদের এই 30 বছরের একটা সম্পর্ক রয়েছে, পাশাপাশি পাশাপাশি থেকে কাজ করা। 93 সাল থেকে আর 2026 এটা কন্টিনিউ করবে। কিন্তু তাদের সাথে কি কন্টিনিউ করবে সম্পর্ক দিদির, যারা এতদিন দিদিকে খালি তেল দিয়ে গেছেন, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, তারাও অনেক বড় সর্বনাশ করেছেন তৃণমূলের। না পিনাক, দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে আমি চ্যানেল 10-এ কাজ করেছি এবং অনেকে বলে যে পশ্চিমবঙ্গের সর্বনাশের একটা অন্যতম রূপকার হিসাবে চ্যানেল 10 ভূমিকা পালন করেছে এবং পক্ষান্তরে আমিও সেই ভূমিকা পালন করেছি। কিন্তু একটা অন্য দিক ভেবে দেখাটা খুব দরকার। সেটা হচ্ছে যে সেই সময়তে বামফ্রন্টকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করাটা খুব জরুরি ছিল। যারা 15 বছরটা দেখছেন, আসলে তাদের বয়স এবং তাদের দৃষ্টিপাতটা পুরোটাই 15 বছরের মধ্যে আটকে আছে। তার পিছনের 34 বছরে তারা নেহাতি নাবালক ছিলেন। তারা জানেন না যে 34 বছরের যে লোহার চাদর পশ্চিমবঙ্গকে সর্বনাশ করে দিয়ে গেছে বা সর্বনাশের শুরুটা করে দিয়ে গেছে, সেই ফেলে যাওয়া চটিটাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পা ঢুকিয়েছিলেন। সাংবাদিক শুধুমাত্র কলম চালাবে, এই ধারণাটা কিন্তু সাংবাদিকতা সম্বন্ধে ভুল ধারণা। সাংবাদিক তিনি সমাজ সচেতন, এবং যখন সমাজ উচ্ছন্নে যাবে তখন সমাজকে সঠিক পথ দেখানোটা সাংবাদিকতার অন্যতম দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমি চ্যানেল 10-এ পালন করেছি। যে এই সময় চ্যানেল 10-এ তোমাকে দেখা যেত কুণাল ঘোষের পাশাপাশি বসতে। তখন অবশ্য কুণাল ঘোষ এসব জেল টেল খাটেননি ইত্যাদি, আমরা অনেকে মজা করে তোমার সামনেই বলতাম জগাই মাদাই গুপি গাইন বাঘা বাহিন, এসব আমরা মজা করেছি। তুমি তখন বলেছো তোরা চুপ কর, তোরা জানিস না।
আমি আসলে কি করছি, তখন বলুন। হ্যাঁ, তখন বলিনি, কারণ তখন যদি বলতাম তাহলে মমতাও সাবধান হয়ে যেত এবং কুণালও সাবধান হয়ে যেত। আমার তখন মূল উদ্দেশ্য ছিল যে চ্যানেল 10টাকে ব্যবহার করে বামফ্রন্টকে উৎখাত করা, কারণ সেই মুহূর্তে আর কোনো বিকল্প ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। তখন ভারতীয় জনতা পার্টি এই অবস্থার মধ্যে ছিল না যা আজকে এসে পৌঁছেছে, এবং আমার কাছে স্পষ্ট ইঙ্গিত ছিল যে কোনো একটা সংবাদ মাধ্যমের প্ল্যাটফর্মকে ব্যবহার করে বামফ্রন্টকে উৎখাত করতে হবে, এবং সেই সময় চ্যানেল 10কে ব্যবহার করার মতো আর যোগ্য জায়গা ছিল না আমার কাছে, এবং সেই জায়গাটাকে ব্যবহার করেছি। ব্যবহার করে আমি বামফ্রন্টকে উৎখাত করে বামফ্রন্ট আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। যারা এখন 0 থেকে 1 হবে কি না, আর জোটটা সিপিএম আইএসএফ জোট না আইএসএফ সিপিএম জোট বলা হবে, এই জায়গায় এসে পৌঁছানো গেছে, আমার সেইটুকু অবদান তো লোকে স্বীকার করবে। না, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি তো বলছি বিজেপি পেয়েছে 207টি আসন, আর বাকি যতগুলো আসন জিতেছে বিরোধীরা, সেটা আসলে মুসলিম লীগ 2.0। আপনারা দেখুন 35 জন বিধায়ক তৃণমূলের, তারা মুসলিম। বাকি অন্যান্য 2-2-1, কংগ্রেস 2, আমাদের হুমায়ুন কবিরের নিজেরই জেতা 2, এবং সিপিএমের 1 এবং আইএসএফের 1, এই সব কিন্তু মুসলিম বিধায়ক পেয়েছে। আমি বলছি না মুসলিম বিধায়ক পাওয়ায় কোনো অসুবিধা নেই, আমার কাছে তো হিন্দু মানে সে, আমি বারবার বলি, যিনি জোর গলায় ভারত মাতা কি জয় বলতে পারেন, যিনি মানে কোনটাহীনভাবে বন্দে মাতারামের গোটাটা গাইতে পারেন। তো এইবারে আমার প্রশ্ন হচ্ছে, এই যে প্ল্যাটফর্ম ব্যবহার করা, কিন্তু তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলের মতো একটা পাপকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়ার জন্য সেরকম কোনো প্ল্যাটফর্ম কিন্তু ছিল না। একটা চ্যানেল কিছুক্ষণের জন্য তারা চিৎকার চেঁচামেচি করেছে, আমি অস্বীকার করব না তাদের ভূমিকার কথা। মূলত কিন্তু এটা মানতে হবে যে ইউটিউবে এবং সমাজ মাধ্যম আজকে একটা বড় ভূমিকা পালন করেছে। এই ব্যাপারে তোমার কি মানে? তা করেছে, নিশ্চিতভাবে করেছে। আমি শুধু একটাই বলে দিই যে আমি চ্যানেল 10-এর একটা অংশ, শেষ অংশটা বলে দিই, সেটা হচ্ছে যে কুণালও বোঝেনি যে সেই সময়তে আমি কুণালকে ব্যবহার করেছি। হ্যাঁ, কুণাল মনে করেছে যে আমাকে ব্যবহার করেছে, কিন্তু আমি কুণালকে ব্যবহার করেছি। হ্যাঁ ঠিক, কুণাল আমি যদি না থাকতাম তা কুণাল এই জায়গায় পৌঁছতো না, কিন্তু কারণ আমি যে চ্যানেল 10কে পপুলারিটি দিয়েছিলাম, কুণাল সেই পপুলারিটিকে ব্যবহার করে রাজ্যসভায় গেছে। তার আগে কুণালকে কেউ চিনত না। কিন্তু দুর্নীতির আঁচ তোমার গায়ে লাগেনি? না, লাগেনি, লাগার কথাও নয়, একেবারেই লাগেনি। সেটা আমার ব্যক্তিগত বিষয়, কারণ আমি কিভাবে জীবন চালাবো, তুমি চ্যানেল 10-এই চাকরি করেছো, ওই সুদীপ্ত ঘোষ। আমি চ্যানেল 10-এই চাকরি করেছি, সাংবাদিকতা করেছি। আমি সেখান থেকে আর কিছু করার উদ্দেশ্যও ছিল না। আমার উদ্দেশ্য ছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটকে উৎখাতে পাঠানো। আমি উৎখাতে পাঠিয়েছি, এমন উৎখাতে পাঠিয়েছিলাম যে মানস ভূঁইয়া, যে মহাত্মা গান্ধীর পরে নিজেকে বিশাল কংগ্রেসি বলে মনে করতো, সে রাস্তাঘাটে প্রসেনজিৎ বক্সিকে গালাগালি দিয়ে বেড়াতো। আর তারপরে তার কি পরিণতি হয়েছে সে তো দেখতেই পাচ্ছ। সবগের মতো আসন যেটাকে নিজের রাজত্ব মনে করতেন, সেখান থেকে তিনি পরাজিত। আমি ওই প্রসঙ্গটা যেটা আসছিলাম, এই ইউটিউবাররা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আড়ষ্টতা আছে, কারণ সেটা অনেক বড় একাডেমিক প্রশ্ন। সেই একাডেমিক প্রশ্নটা আমার মনে হয় এখানে না করাই বাঞ্ছনীয়, কিন্তু তারা অনেক বড় ভূমিকা পালন করেছে। একজন ইউটিউবারের সামনে সেটা না বলাই ভালো। আমি একাডেমিক প্রশ্নটাতে আসছি না, সেটা অনেকেই ব্যাপারটা বুঝতে পারেননি। আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি। একাডেমিক প্রশ্নটা অন্য সময় আলোচনা হবে। তারা যে ভূমিকাটা পালন করেছেন, সেই ভূমিকাটা তারা পালন করতে বাধ্য হয়েছেন, কারণ মেইন স্ট্রিম মিডিয়া, পুরো মিডিয়াটাই মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে কিনে নিয়েছেন। মেইন স্ট্রিম মিডিয়ার মালিকরা তাদের দুর্নীতি ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেছিলেন, এবং মেইন স্ট্রিম মিডিয়ার যারা সম্পাদক বা অন্যান্যরা, তারা তাদের কমফর্ট জোন
বেআইনিভাবে অর্থ উপার্জন এবং ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তারাও নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এডিটোরিয়াল পলিসির নাম করে আত্মসমর্পণ করেছিলেন। না, কিন্তু একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার জিতে এলেন, বাঙালির কাছে অনেক আশা, বাংলা সত্যিই নিজের ওই মেয়েটাকে চেয়েছিল। তারপরে মেয়েটা কি হয়ে গেছিল আপনারা সবাই জানেন। তখনও ব্রিগেডে শপথ গ্রহণ নয়, ব্রিগেডে একটা বিজয় সমাবেশ হয়েছিল, সেটা আবার শহীদ দিবসে, সেখানে পাগলু ড্যান্স ইত্যাদি অনেক কিছু হয়েছিল। আবার ব্রিগেডে একটা শপথ গ্রহণ হলো যেখানে কোনো আড়ম্বর দেখা গেল না, আর গোটা দেশ সেখানে উপস্থিত হলেন, শুধুই শপথ গ্রহণ, সেখানে কাউকে আক্রমণ নেই, কিছু নেই। এই দুটোরই যে টিভিতে যে সম্প্রসারণ হলো, তখন চ্যানেল 10-এর ওপরে দায়িত্ব ছিল, এবার দূরদর্শনের উপরে দায়িত্ব ছিল, দুটোই সামলেছেন প্রসেনজিৎ বক্সী। অভিজ্ঞতার নিরিখে এই অনুষ্ঠানটা কোথায় আলাদা? হ্যাঁ, এইটা একটা অদ্ভুত ঘটনা। এটা বলতে পারো যে আমি জানি না কীভাবে ব্যাখ্যা করবো, এটা আমার সততার পুরস্কার না এটা আমার ভাগ্যের পুরস্কার আমি জানি না। 2011 সালের 20শে মে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন। 20শে মের যাবতীয় যে ছবি সারা পৃথিবী দেখেছে, সেই পৃথিবীকে সরবরাহ করার যে প্রযুক্তিগত বিষয়, তার যে কোঅর্ডিনেটর বা মস্তিষ্ক, সেটা আমাকে দিতে হয়েছিল। আমার সঙ্গে আমার সহযোগীরা ছিলেন। তারপরে যে 21শে জুলাইয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজয় সমাবেশ, তার প্রযুক্তিগত যা কিছু সেটা আমাকে করতে হয়েছিল, এবং সেটা সারা পৃথিবীকে আমি দেখিয়েছিলাম এবং আমার সহযোগীরা ছিলেন। এবং 4ঠা মে 2026 সেটাও ঘটনাচক্রে আমাকেই করতে হয়েছে। এটা আমি জানি না, এটা আমার ঈশ্বর আমাকে করিয়ে দিয়েছেন, আমি নিমিত্ত মাত্র। দুটোর মধ্যে তফাৎ এটাই, প্রথম তফাৎটা হচ্ছে যে যে কোনো মানুষ, সে যদি একজন সাধারণ রিপোর্টার হয় আর সম্পাদকও হয়, দুজনকেই পরিশ্রম করতে হবে এবং সততার সঙ্গে পরিশ্রম করতে হবে, এর মধ্যে কোনো বিকল্প নেই। এক আর 2 নম্বর তফাৎটা হচ্ছে যে 4ঠা মে 2026 একটা পূর্ব নির্ধারিত সমস্ত বিষয় থাকে, সেখানে কাজ করতে কোনো অসুবিধা হয় না। আর 20শে মে 2011 বা 21শে জুলাই 2011 পুরোটাই হচ্ছে পাগলামোর একটা অংশ। কখন কি হয়ে যাবে কেউ জানে না, তাই কোথা থেকে কখন ক্যামেরা বসাতে হবে, কখন কোথা থেকে লাইভ দিতে হবে, এবং সেটা 2011 থেকে 2026 পুরোটাই একটা পাগলামো সরকার চললো, এবং সেটাই আমার অভিজ্ঞতা। না, আরও একটা পরিবর্তন আমার চোখে পড়েছে, যে সেদিন যখন 2011-র 20শে মে, তখন সততার প্রতীক জন্ম নিচ্ছেন, আর 2026 সালের 4ঠা মে এই সময় সঠতার প্রতীক বিদায় নিচ্ছেন। একদম মানে দুটো একটা বড় ফারাক। আমি এতদিন ধরে বলে এসেছি, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, এখনও তিনি মুখ্যমন্ত্রী, ফেসবুক থেকে এখনও তিনি ওই শব্দটা তুলতে পারছেন না, এক্সও লিখতে পারছেন না। বড় কষ্ট, বুঝলেন, বড় কষ্ট। ভাইপো বাবু তো বলবো না, ভাইপোর কষ্ট আরও বেশি। ওই বাড়িটার মধ্যে, অত বড় বাড়ি, তার মধ্যে কি লেটে আলো নিভিয়ে, আর বাইরে চিড়িয়াখানার মতো ভিড় হচ্ছে রোজ। কি কষ্ট ভাবুন তো, কি কষ্ট। ব্র্যান্ডেড পোশাক কাকে দেখাবেন, দামি দামি সানগ্লাস, দু হাতে ঘড়ি, কালো জামা, তো কাকে দেখাবেন, দেখানোর কেউ নেই। কিন্তু আমি একটা বড় ফারাক ভোটের আগে থাকতে দেখেছিলাম, এবং যেটা দেখেই আমি আপনাদেরকে যে সমীক্ষা বলেছি তাতে বলেছিলাম যে একটা অঙ্কের সমীক্ষা যেটা মাথা করছে, একটা হৃদয়ের সমীক্ষা আমি বলেছিলাম যে যাবতীয় কিছুকে টপকে যেতে পারে। সেটা কি জানেন, এই সরকার চলে যাচ্ছে এটা বুঝিয়ে দিয়েছিল মানুষের ভয় কমছিল। আমরা ইউটিউবাররা, তারা আমরা পেশা হিসাবে এটা বেছে নিয়েছি, কিন্তু আমি অনেক সাধারণ গৃহবধূকে দেখেছি, তারা অনেক আগে থাকতেই শুরু করে দিয়েছিলেন প্রচার। এমনকি ভোটের দিন মেয়েকে নিয়ে মা ভোট দিয়ে ফিরছেন, সেখান থেকে মেয়ে ক্যামেরা ধরেছে রিকশায়,
মা বলছেন দিদি দিদি আপনাকেই ভোট দিয়েছি, কিন্তু তার আগে বিজেপির বোতামটা টিপে দেখে নিয়েছি ইভিএমটা ঠিক আছে কিনা। এই যে ভয় কেটে গেল এবং এখন সকলে নির্ভীক, বাংলার সবাই নির্ভয়ে সমাজ মাধ্যমে লিখছেন, অথচ এই বাংলায় অনেককে জেল খাটতে হয়েছে সমাজ মাধ্যমে লেখার জন্য, অম্বিকেশ মহাপাত্রকে দিয়ে শুরু। তো তারপরেও অনেক কিছু চলেছে। এই যে ভয় কেটে যাওয়া, এইটাকে কেমন চোখে দেখছো? না, এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন নানা রকম পেশাতে ডগ স্কোয়াড তৈরি করে। আমরা যে নাম দিয়েছিলাম না আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ডগ স্কোয়াড, সমস্ত পেশাতে উনি ডগ স্কোয়াড তৈরি করেছিলেন। সাংবাদিকতায় ডগ স্কোয়াড তৈরি করেছিলেন, শিক্ষকতায় ডগ স্কোয়াড তৈরি করেছিলেন, ডাক্তারিতে ডগ স্কোয়াড তৈরি করেছিলেন, মাটি কাটাতে ডগ স্কোয়াড তৈরি করেছিলেন, সমস্ত জায়গায় ডগ স্কোয়াড, পুলিশে ডগ স্কোয়াড তৈরি করেছিলেন। আর এই ডগ স্কোয়াডের কাজ ছিল হচ্ছে যে কে কোথায় সরকারি চাকরিতে ডগ স্কোয়াড তৈরি করেছিলেন। সব জায়গাতে এই ডগ স্কোয়াডের কাজ ছিল যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন এবং কে কোথায় একটুখানি বেসামাল কথা বলছে সেই খবর পৌঁছে দেওয়া, এবং খবর পৌঁছে দিয়ে যে বেসামাল কথা বলছে তার বিরুদ্ধে একটা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া। শুধু তার বিরুদ্ধে নয়, তাদের পরিবারের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া। এবং এটার ফলে একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়েছিল এবং ভয়ে পরিবেশ তৈরি করেছিল, এবং যার ফলে এই স্লোগানটা উঠেছে যে ভয় নয় ভরসা। তো যার ফলে মানুষ এখন মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছে এই পরিবেশটার জন্যই তো। এবং আমার মনে হয় সাংবাদিকতার উদাহরণ দিয়ে আমাদের এটা মানুষজনকে বোঝানো উচিত যে কিভাবে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল এবং আজকে এই একটা মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, আমি তো 2024 সালের শেষ দিনটা পর্যন্ত প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা যেটাকে বলে সেটা করেছি, তার আগে দীর্ঘদিন করেছি। কত সাংবাদিকের কত এক্সক্লুসিভ খবর জাস্ট ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, কারণ সেটা মমতা বিরোধী। সরকারের প্রশাসনের কত দুর্নীতির খবরকে জাস্ট কন্ট্রোল এ, মানে পুরোটাকে একসাথে সিলেক্ট করে ডিলিট করা হয়েছে। আমি জানি কত সাংবাদিক প্রশ্ন মানে ফোন করে বা অফিসে এসে বলেছেন আজকে আমি এই 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 খবর পেয়েছি, তাকে বলা হয়েছে দাঁড়াও একটু রসু জল খাও, বাড়ি চলে যাও, আমায় লিখতে হবে না। এই যে খবর চেপে দেওয়া, এই কাজটা দীর্ঘদিন হয়েছে। সংবাদপত্র জগতে একদল মানুষ যারা খ্যাতি পেয়েছেন তারা খবর ছেপে পেয়েছেন, আর একদল মানুষ যারা ক্ষমতার অলিন্দের কাছাকাছি থেকেছেন তারা খবর চেপে পেয়েছেন। এই যে যারা খবর চাপার কাজ করতেন, যাদেরকে ডগ স্কোয়াড বলছেন প্রসেনজিৎ দা, আমি অতটা ওনার মতো ঠোঁটকাটা নই তাই বলতে পারি না। আমি ওই বাবু যত কহে পারিষদ গণে বলে তার শত গুণে। কখনো এইসব শিক্ষিত ছেলে মেয়েরা দিনের পর দিন মুখ্যমন্ত্রী ভুল ভাল তথ্য দিয়েছেন বাঙালিকে। কত কেজির বাচ্চা হবে সে থেকে শুরু করে তার অ্যাং ব্যাং চ্যাং কবিতা, তিনি অন্য সাংবাদিককে জেলে ভরছেন, কেউ প্রতিবাদ করেনি। দাদা পরিষ্কার করে আমি আজকে নাম করে করে বলছি, যাদের জানা উচিত। মাননীয় পিনাক্কি বলছেন, যারা ভালোবাসেন, যারা দেখেন, দর্শক আপনারা জেনে রাখুন, এই চেহারাগুলোকে আপনারা মনে রাখুন। সুমন ভট্টাচার্য, এই ছেলেটি গত 20 বছর কোনো চাকরি করে না, সে কি করে তার জীবন কাটায় কেউ জানে না। এই ছেলেটিকে সাংবাদিক বলে চালানো হয় বাজারে। রন্তিদেব সেনগুপ্ত, এই ছেলেটি কি করে, এই ভদ্রলোকটি কেউ জানে না, একে সাংবাদিক বলে চালানো হয়। মাঝে বিজেপির ভেগ ধরেছিলেন, মাঝে বিজেপির ভেগ ধরেছিলেন। জয়ন্ত ঘোষাল, যখন ওনার তৃণমূলের লাইন হচ্ছিল না তখন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবতের একটা স্বপন কুমার সাইজের জীবনী লিখে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন লাইন করবার জন্য। তারপরে লাইন হয়ে যাওয়ার জন্য তিনি তৃণমূলই হয়ে গেলেন, জয়ন্ত ঘোষাল। দেবাশিস ভট্টাচার্য, তিনি মামা নামে পরিচিত সাংবাদিক মহলে,
তিনি প্রায় 70-72 বয়স পর্যন্ত আনন্দবাজারে মমতার সঙ্গে লাইন করবার জন্য এক্সটেনশন পেয়ে ঘুরে বেড়াতেন। তারপরে সিএমওতে চাকরি পেয়েছিলেন, মানে বিভিন্ন সিএমও ঠিক নয়, প্রচুর টাকা বেতন, প্রচুর টাকা বেতন, কৃষি সংক্রান্ত একটা ইয়েতে দালালির চাকরি। দেবদীপ পুরোহিত খড়দাতে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। এর কাজ ছিল টেলিগ্রাফ পত্রিকাটাকে একটি প্যাম্পলেটে পরিণত করা। আপনাদের নাম করে বলে যাচ্ছি, মানে কারা কারা এই ডগ স্কোয়াড তৈরি করেছিল। দেবাঞ্জন দাস, বর্তমান পত্রিকা। আপনারা কারা, কি করে, কেন, কিসের জন্য বর্তমান পত্রিকাটাকে কেনেন আমার ঠিক জানা নেই। এই বর্তমান অলরেডি এই ফল ঘোষণা একটু গেরুয়া হয়েছে, হ্যাঁ, প্রথম পাতায় গেরুয়া। এই কাগজটা কেন কেনেন আপনারা আমার ঠিক জানা নেই। এই কাগজ সল্টলেকে পিএফ বিল্ডিংয়ের পাশে একটা বিল্ডিং বানিয়েছে, পুরো বাড়িটা বেআইনি। এই বাড়িটাকে আইনি করবার জন্য মালিকপক্ষ বর্তমান কাগজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়ে ডাইভ মেরেছে। বরুণ সেনগুপ্তের কাগজের এই দুরবস্থা হবে আপনারা কোনোদিন ভাবেননি। আমি 2 দফায় বর্তমানে চাকরি করেছি, একটা বরুণবাবু বেঁচে থাকার সময়, পরেও আমি করেছি। তখনও পর্যন্ত না এটা ছিল না ভগবান ছাড়া কাউকে ভয় পাই না এটা বলে সিপিএম আমলে যেভাবে, এবং গণশক্তির অফিসের একটু পাশেই বর্তমানের অফিস ছিল, আমরা যখন চাকরি করেছি জোড়াগির যায়, পাশের গলিটা হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। সেখানে দাঁড়িয়ে বরুণ সেনগুপ্ত যেভাবে এই হারমাদ বাহিনী সায়েন্টিফিক রিগিংকে তুলে ধরেছেন, তখনই প্রবীর ঘোষালের জন্ম। এবং ঠিক প্রবীর ঘোষাল ওই সময়ে এই কাগজে বাঘের মতো তৈরি হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ধরলেন, পরে আবার তিনি বিজেপির ভেগ ধরেছিলেন। আমি জানি না আবার ফিরে আসবে কিনা। প্রবীর ঘোষাল এর কাজ ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রেস রিলিজকে খবর বলে চালানো, একদম প্রেস রিলিজকে খবর বলে চালানো। তিনি প্রথমে তৃণমূলের এমএলএ হয়েছিলেন, পরে বিজেপির ভেগ ধরেছিলেন। আমি আপনাদের নাম ধরে ধরে বলতে পারি যে এই ধরনের বিশ্ব মজুমদার আমাদের খুব ভালো বন্ধু, কিছু করার নেই। জীবনে আজ পর্যন্ত খাস খবরের দিন থেকে কোনোদিন সাংবাদিকতা করেনি। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে নিউজ 18-এর সম্পাদক হিসেবে বসেছিলেন। এই তালিকা তুমি এখন বলতে থাকলে না আমাদের প্রচুর সময় চলে যাবে। আমি একটা শুধু উদাহরণ দিয়ে দিই। নবীন জিন্দাল, তিনি ফোকাস বলে একটি চ্যানেল চালাতেন। তিনি একজনকে বলেছিলেন যে একটা বিচিত্র জায়গা, যে আমি চ্যানেল খুলব, আমি মাইনে দেবো, আমি সব কিছু করব, আর সম্পাদক ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবে চ্যানেল চালানো যায় না, তাই বন্ধ করে দিয়েছিলেন। মনে আছে এইসব দিন আমরা দেখেছি, এতদিন ধরে যেতে যেতে। সুতপা সেন একটি মহিলা, প্রসেনজিৎদাকে এখানে থামাতে হবে, কারণ এই যে একের পর এক নাম বলে চলেছেন, এদের সকলকেই আমি দাদা বলে সম্বোধন করেছি, এখনও করি, আগামীতেও করব, কিন্তু সমর্থন করতে পারিনি তাদের এইসব কাজকর্মগুলোকে। তারা প্রকাশ্যে বা আড়ালে আমাদের সম্পর্কে অনেক কিছু বলেছেন। আমাকে বলেছেন যে ছেলেটা বড্ড বেড়েছে, আজকাল নিজের ইউটিউব চ্যানেল খুলে কত কিছু বলেছে। আমি পাত্তা দিইনি, নিজের কাজ এক মনে করে গেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, তাই আমি আজকে এই জায়গায়। কিন্তু প্রসিদ্ধা, আমার যেটা প্রশ্ন, এদের এবারে কি হবে? আমি যতটুকু বিজেপিকে চিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভিন্ডিকটিভ সরকার চালাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এসে কিছু সংবাদপত্রকে কার্যত সরকারিভাবে ব্যান করেছিলেন, সেগুলোকে কোনো গ্রন্থাগারে রাখা যেত না। আমি তো কুণাল ঘোষের নামটা নিলামই না, দরকার নেই তো ওনাকে সকলে চেনেন। উনি নিজের খুব সুন্দর ছবি যখন পোস্ট করেন তখনও কেমন হয়, আমার কাছে আপনারা যারা পুরনো ভিডিও দেখতে ভালোবাসেন তারা দেখতে পাবেন, চোর কুণাল দ্য আনটোল্ড স্টোরি বলে আমি একটা সিরিজ করেছিলাম, তো তাতে তার সম্পর্কে সব বলা আছে। সেটা একবারে শুরুর দিকে। আমার তাতে না কষ্ট হয়, একবার একটা খুব সুন্দর ছবি তিনি ছেপেছিলেন, মানে পোস্ট করেছিলেন। সেটা তো হচ্ছে একটা ওই গ্যালি স্ট্রিটে যেখানে অনেক পাখি ইত্যাদি বিক্রি হয়, সেখানে সব খাঁচায় পাখি, তার সঙ্গে খুব মিষ্টি ছবি। তার তলায় ক্যাপশন ছিল যার খাঁচার ভেতরে থাকার কথা সে কেন বাইরে, মানে এইরকম তিনি পপুলার।
এবং গতকাল 25শে বৈশাখ গেছে, 25শে বৈশাখে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুষ্ঠান করেছেন তার কমেন্ট সেকশনটা আমি পড়েছি। আপনারা কল্পনা করতে পারবেন না যে মাত্র ওই কতদিন 4 দিন 5 দিন আগেও যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কালকে দুপুর অবধিও তিনি ফেসবুকে মুখ্যমন্ত্রী ছিলেন, সেই ফেসবুকে কি কি লেখা হয়েছে, মানুষ কতটা ভয়হীন, মানে মানুষের বুকের মধ্যে এই কথাগুলো ছিল, বলতে পারেনি। তারা সেখানে পরিষ্কার করে যা যা আপনারা শুনছেন, মিম সব কিছু, এবং অনেকে আক্ষেপ করেছেন আপনি চলে গেছেন। আমাদের দুঃখ একটাই যে বাঙালির জন্য এত আনন্দ আর কে উপহার দেবে? আপনি মুখ খুললেই তো আনন্দ দিতেন, কত রকমের কত কিছু, রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারকে একসাথে বসানো থেকে শুরু করে, মানে কার উক্তি কার ঘাড়ে। এবং এই সময়ে এই যে শিক্ষিত সাংবাদিক কুল যারা পাশে পাশে ঘুরতেন, যাদেরকে উনি নাম ধরে তুই তুকারি করে রাখতেন এবং তাদের বলতেন এই ফাইলটা নিয়ে আয়, ওইটা করে দে, এই চাটা দে। আমি নিজে দেখেছি সাংবাদিক, তিনি দিদি অবশ্য বয়সে বড় করতেই পারেন, তিনি চেয়ার পরিষ্কার করে দিচ্ছেন, এগুলো আমি দেখেছি, চোখের সামনে দেখেছি। অনেকে বলেন দিদির ছুটিটা অত সাদা এরা চাটতো বলে, এগুলো আমি বিশ্বাস করি না। জানেন, কেউ একদম আক্ষরিক অর্থে চেটে পরিষ্কার করতে এটা আমি বিশ্বাস করি না, যে যতই বলুক। ওটা এমনি এমনি উনি নিয়মিত ধুতেন বা নিত্য নতুন চটি কিনতেন, সম্ভবত অনেক দামি চটি ওটা, কিন্তু ওটা সাধারণভাবে চটি নয়। উনি যে শাড়িটা পরেন সেটা সেই সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি নয়, এটা ধনেখালির একদম স্পেশাল, এটা স্পেশাল তৈরি হয়। তো আটপৌড়ে বলেও যেগুলো পড়েন সেগুলো তাই, সব কিছু এই এখন যেটা দেখেন না, কারণ প্রসেনজিৎ দা, আমি সিঙ্গুর আন্দোলনে মমতার সঙ্গে গেছি, থেকেছি, রাত জেগেছি, নন্দীগ্রামে এখান থেকে গেছি, যেদিনকে গুলি চালানো হয় সেদিনকে আমরা ছিলাম সঙ্গে। আমরা দিনের পর দিন, রাতের পর রাত সাংবাদিকতা করার জন্যই সেখানে গেছি। এখনো এই যে সরকার হয়েছে, এই সরকার কি কাজ করছে তার উপরে নজরদারি আমাদের থাকবে, যেটা আমাদের কাজ। কিন্তু আমার চিন্তা হচ্ছে এই যে ডগ স্কোয়াড তুমি যাদের বললে, এরা পাল্টি খেতে শুরু করেছে, এরা পাল্টি খেয়ে আবার ওই জায়গায় পৌঁছে যাবে না তো? এবং ওই যে কথাটা আমি মাঝখান থেকে বলতে ভুলে গেছিলাম, বলি, আমি বিশ্বাস করি বিজেপি সব খবরের কাগজকে সমানভাবে বিজ্ঞাপন দেবে, কোনো দ্বিচারিতা করবে না, এটা আমি বিশ্বাস করি, কারণ এটা সরকারের কাজ। কিন্তু একই সাথে আমি জানি যে প্রতিদিন আজকে এর জন্মদিন, কালকে এর মৃত্যুদিন, পরশুদিন অমুকের বিবাহবার্ষিকী, তার জন্য সরকারি টাকায় বিজ্ঞাপন দেওয়া যায় না। সরকারি বিজ্ঞাপন কোনো রবীন্দ্রনাথের জন্মদিন, সেদিনকে একটা শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন, পয়লা বৈশাখ হতে পারে, সরকারি প্রকল্পের কথা মানুষকে জানানোর জন্য বিজ্ঞাপন। কিন্তু এই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হতো, এটা হচ্ছে তেলের দাম, ঠিক আছে, এটা তেলের দাম হিসেবে দেওয়া হতো আপনার আমার করের টাকায়। কিন্তু এবার যেটা হবে সেটা আমি মনে করি যে কেউ বঞ্চিত হবেন না, তার জন্য যে যেমন পারেন লিখবেন, তার জন্য কোনো আপত্তি থাকবে না বলেই আমি মনে করি। কিন্তু একই সঙ্গে আমার বিশ্বাস এরাও পাল্টি খাবে, এরা অনেকেই সুর বদলাতে শুরু করবে। সুর বদলানো শুরু হয়েছে, এবং সেটা এত নগ্নভাবে শুরু হয়েছে, আমার কোনো আপত্তি নেই, সুর বদলাতেই পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে এরা তৃণমূল কংগ্রেস করতে করতে, আমার এটা দুর্ভাগ্যজনক, সাংবাদিকতা নয়, তৃণমূল কংগ্রেস করতে করতে বিষয়টাকে এত নোংরা জায়গাতে নিয়ে গিয়েছিল যে সেটা সাংবাদিকতা ছিল না। এক, তাই অত্যন্ত খারাপ জায়গাতে আজকে লাগছে যে এরা এবারে বিজেপি করতে শুরু করেছে। এরা সাংবাদিকতা তখনও করতো না, সাংবাদিকতা এখনও করছে না। তাই দর্শক কিভাবে নিচ্ছেন বিষয়টা আমি জানি না, পাঠক কিভাবে নিচ্ছেন বিষয়টা আমি জানি না, এটা দর্শক এবং পাঠকদের বিষয়। আর একটা কথা আমি বলবো, আমি জানি না তোমার এই অনুষ্ঠানের কতটা সময় আছে, ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপন সরকার এই মুহূর্তে দিতে পারে না, কারণ ডিজিটাল মিডিয়া আমাদের সরকারের স্বীকৃত নয়। ঠিক এই জায়গাটাতেই তোমাদের সঙ্গে আমার একটু সংঘাত লেগেছিল একটা সময়তে, ওই ইউটিউবের সাংবাদিকতা নিয়ে, এবং সেটা আমি বলেছি যে এটা একাডেমিক বিষয়, এটা নিয়ে আমি এখন আলোচনা করতে রাজি নই। না, আমার একটা বক্তব্য এখানে আছে, আমি ব্যক্তিগতভাবে কোনো ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে নেই, সেখানে অনেক সাংবাদিক
আছেন যারা চাকরি করেন, যারা চালান, তাদেরও অর্থোপার্জন দরকার এবং তাদের সংসার চালানো দরকার, আমি চাই সবাই থাকুক। কিন্তু যে যে ডিজিটাল মিডিয়া সরকারি বিজ্ঞাপন পেত বা পায় এখনো, তাদের কাছে আমার প্রশ্ন, তারা কেন একবার বললেন না যে তাদের সাংবাদিকরা কেন অ্যাক্রিডিটেশন কার্ড পায় না? আমি এরকম ডিজিটাল মিডিয়াকে জানি যারা তাদের সাংবাদিক যাতে নবান্নের 14 তলায় উঠতে পারেন তার জন্য তারা অন্য প্রিন্ট মিডিয়ার বেআইনিভাবে সাংবাদিক দেখিয়ে তাদের কার্ড জোগাড় করতে হয়েছিল। তারা করেছেন, খবর সংগ্রহ করা সাংবাদিকদের কাজ, সে কাজ তারা করেছেন। কিন্তু তাদের মালিকেরা কেন, তারা তো এত কাছে ছিলেন তাদের দিদির, তারা কেন একবার বলেননি সাংবাদিকদের জন্য? আমি আজকে কিন্তু সাংবাদিকদের জন্য বলছি, ইউটিউবারদের জন্য নয়। চাই না, ইউটিউবারদের দেওয়া যায়ও না এইভাবে। কারণ আমাদের কাছে যে বিজ্ঞাপনগুলো আপনারা দেখতে পান, সেই বিজ্ঞাপনগুলো আমরা ঠিক করি না। আপনারা যা দেখেন আপনাদের রুচি অনুযায়ী ইউটিউব সেগুলো চালায়, আমরা তার নিয়ন্ত্রণও করতে পারি না, কিছুই করতে পারি না। কিন্তু আমি চাই যে ডিজিটাল সাংবাদিকতা যারা করছেন, মানে ওয়েবসাইটে কাজ করছেন, তাদেরও একটু খবর করার জন্য, তাদের জন্য তাদের মালিকরা একটু বলুন। আমি কেন বলবো? আমাদের আলোচনা এবার শেষ করতে হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্টে জানান, তবে এরকম আড্ডা, সংবাদ মহল যে জগৎ, সাংবাদিকতার যে জগৎ, তার অনেক অজানা কথা আমার যেমন জানা আছে, তার চেয়ে অনেক বেশি জানা আছে প্রসেনজিৎদার। এগুলো নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করতেই পারবো, সেটা আপনারা কমেন্টে লিখে জানান। আর যদি এই আলোচনা আড্ডায় ভালো লেগে থাকে তবে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন এবং সংবাদ মাধ্যম এবং সংবাদ সম্পর্কে সতর্কও থাকবেন।